টানা বৃষ্টিতে উপকূলীয় বিভিন্ন জেলায় জলাবদ্ধতা। ফেনীতে বাঁধ ভেঙে ৩৫ গ্রাম প্লাবিত। ঢাকায় বিপর্যস্ত জনজীবন। কাল থেকে বৃষ্টি কমার পূর্বাভাস। যে পানিগুলো যাইতেছে এখন আমাদের বাড়ি ঘরে থাকা বহুত কঠিন হয়ে গেছে। যারা যাবে অথবা আশ্রয় কেন্দ্র না, এখানে একটা আশ্রয় কেন্দ্র আছে অনেক দূরে। আজকের পর থেকে বৃষ্টিপাত অনেকটাই কমে আসবে, তবে সে রংপুর বিভাগে আপনার বৃষ্টিপাতের প্রবণতাটা আরেকটু বৃদ্ধি পেতে পারে। করতে বলছি সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টিকাটা পারবো দেখে ফেলবে। আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেটার লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। অভ্যুত্থান দমনে পুলিশকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। অডিও ভেরিফাইড করে জানালো বিবিসি। ট্রাইব্যুনালে উপস্থাপনের পরিকল্পনা। দেশের এই সকল স্থাপনাগুলো ধ্বংসের নির্দেশ তিনি দিয়েছিলেন তার দলকে, যেন এই দায় ছাত্রদের উপরে দেওয়া যায়। চার্জ গঠন যদি ট্রাইব্যুনাল করে থাকেন তাহলে এটিকে আমরা সাক্ষ্য হিসাবে এক্সিবিট করার জন্য ট্রাইব্যুনালের কাছে প্রার্থনা করব। গণহত্যার দায় কেবল সাবেক প্রধানমন্ত্রী নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত মন্তব্য ফখরুলের। একসাথেই চলতে পারে বিচার ও সংস্কার। তিনি এবং তার সঙ্গে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে, গণহত্যার সঙ্গে এবং এই ফ্যাসির আক্রমণের সঙ্গে জড়িত, তাদের প্রত্যেকেরই বিচার হবে। পদযাত্রা কর্মসূচি পালনে চুয়াডাঙ্গায় এনসিপি নেতৃবৃন্দ। ৯ জুলাই সন্ধ্যা পর্যন্ত বাড়ানো হয় বাংলা ব্লকেট পরিধি। সরব হয় বুয়েট শিক্ষার্থীরা। সুরক্ষার জন্যই বাংলাদেশ, চীন, পাকিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় ফোরামে আলোচনা চলছে, জানালেন চীনা রাষ্ট্রদূত। মার্কিন শুল্ক ইস্যুতে সহযোগিতার আশ্বাস। লিবিয়ায় গিয়ে প্রতারণার শিকার ১৬২ জন ফিরলেন দেশে। বিভিন্ন স্থানে আটকে রেখে করা হতো নির্যাতন। ট্রাম্প নেতানিয়াহুর আকস্মিক বৈঠক থেকেও এলো না গাজায় যুদ্ধবিরতির ঘোষণা। তেল আবিবের হামলায় আরো ৯৫ ফিলিস্তিনির প্রাণহানি। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। আমি জান্নাতুল কলি আপনাদের সঙ্গে আছি। শুরুতেই শিরোনামগুলো দেখছিলেন। মৌসুমী বায়ুর প্রভাবে আজও দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও দেখা দিয়েছে জলাবদ্ধতা। টানা বৃষ্টির সাথে উজান থেকে নেমে আসা ঢলে ফেনীর মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর ১৫টি স্থানে ভেঙেছে বেড়িবাঁধ। ফুলগাজী এবং পরশুরাম উপজেলার অন্তত ৩৫ গ্রাম প্লাবিত হয়েছে। দোকানপাট, ঘরবাড়ি পানিতে নিমজ্জিত। যান চলাচল বন্ধ রয়েছে ফেনী পরশুরাম সড়কে। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে দুর্গত এলাকার বাসিন্দাদের। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভাঙনের পাশাপাশি কোথাও কোথাও বেড়িবাঁধের উপর দিয়েও প্রবাহিত হচ্ছে নদীর পানি। বল্লামুখায় ভারতে অংশ বাঁধ ভেঙে বাংলাদেশ অংশে পানি ঢুকছে। আর জেলা প্রশাসক জানিয়েছেন, এর মধ্যে ১৩১টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এদিকে গত ২ দিনের বৃষ্টিতে ফেনী শহরের বিভিন্ন এলাকা এখনো জলাবদ্ধতায় রয়েছে। আগে যেরকম বৃষ্টি হয়েছে, পানি হয়েছে, এখনো সেরকম হইতেছে। যে পানিগুলো যাইতেছে এখন আমাদের বাড়ি ঘরে থাকা বহুত কঠিন হয়ে গেছে। আমাদের বাড়িও ওদিকে এখন যাওয়ার মতো কোনো অবস্থা নাই, যে উপজেলা যাবে অথবা আশ্রয় কেন্দ্র না, এখানে একটা আশ্রয় কেন্দ্র আছে অনেক দূরে। ভারী বর্ষণে চট্টগ্রাম মহানগরীর নিচু এলাকাতেও দেখা দিয়েছে জলাবদ্ধতা। গতকাল থেকে বৃষ্টি শুরু হলেও আজ সকাল থেকে মাত্রা বেড়েছে। এতে ভোগান্তিতে পড়েন স্কুল কলেজের শিক্ষার্থী এবং কর্মস্থলমুখী মানুষ। বৃষ্টির সাথে জোয়ারের পানি যুক্ত হয় আগ্রাবাদ, বাকলিয়া সহ বিভিন্ন এলাকায় তলিয়ে আছে। শুধু মহানগর নয়, আশেপাশের অনেক উপজেলা নিম্নজ্জিত, প্লাবিত শুরু করেছে। বাড়ছে নদ-নদীর পানিও। বরিশাল নগরীর নবগ্রাম রোড, কলেজ অ্যাভিনিউ, বগুড়া রোড সহ বিভিন্ন এলাকা জলমগ্ন। কোথাও কোথাও দোকানপাটেও পানি ঢুকছে। সোমবার থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে বরিশালে। জলাবদ্ধতার জন্য নির্মাণাধীন ড্রেন এবং পানি নিষ্কাশনের খালগুলো ভরাট হয়ে যাওয়াকে দুষছেন স্থানীয়রা। এদিকে টানা বৃষ্টিতে নোয়াখালী সদর, কোম্পানিগঞ্জ, কবিরহাট, মাইজদি এবং সুবর্ণচরের বিভিন্ন এলাকাতেও জলাবদ্ধতা দেখা দিয়েছে। শহরের বেশিরভাগ সড়কে হাঁটু পানি। বাসাবাড়িতে ঢোকায় ভোগান্তিতে পড়ছেন সেখানকার বাসিন্দারা। বৈরী আবহাওয়ার কারণে ৪ উপজেলার মাধ্যমিক বিদ্যালয় পাঠদান এবং পরীক্ষা
বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ সকাল 6টা পর্যন্ত পরবর্তী 24 ঘন্টা নোয়াখালীতে 208 মিলিমিটার বৃষ্টিপাত হয় বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দর্শক, মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশের বৃষ্টির খবর আরও আপনাদেরকে জানাতে চাই। আমাদের সহকর্মীরা যোগ দিবেন। শুরুতেই ফেনীতে যেতে চাই। বাঁধ ভাঙন আর জলাবদ্ধর পরিস্থিতি সেখান থেকে আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ আমাদেরকে জানাবেন। আরিফ, যেমনটা বলছিলাম, বাঁধের ভাঙন মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা ফেনীতে, আর সার্বিকভাবে জেলার অবস্থা কি আমাদের একটু জানাবেন। কলি, এই মুহূর্তে বাঁধের সংস্কারের আসলে কোনো ধরনের উদ্যোগ নেওয়া সম্ভব নয়, কারণ হচ্ছে যে যেভাবে ক্ষিপ্র গতিতে পানি ঢুকছে, এই গতির মধ্যে পানিতে কাজ করা আসলে অসম্ভব। তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে আমি কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন, যখনই পানি কমবে তখনই তারা বাঁধের সংস্কার কাজ করবেন। ফেনীতে মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর 15টি স্থানে বাঁধ ভেঙেছে। বাঁধ ভেঙে এখন পর্যন্ত 35টি স্থানে 35টি গ্রাম প্লাবিত হয়েছে। আমি এখানকার পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে এখন যখনই পানি কমবে তখনই তারা এই সকল সংস্কার কাজগুলো শুরু করবেন। তবে এখন পর্যন্ত 152টি আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে, সেখানে মানুষজন আশ্রয় নিয়েছে, তাদেরকে শুকনো খাবার দেয়া হচ্ছে। এর ফেনীর শহরের যে জলাবদ্ধতা যেটি ছিল, সেই জলাবদ্ধতা এখন কিন্তু কমেছে। তবে যে সকল ঘরগুলো এখনো নিচু রয়েছে, সে সকল ঘরগুলো থেকে এখনো পানি কিন্তু সরেনি, তাদের কিন্তু অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে রয়েছে। আমি আছি যে এলাকাটি, এখানে ফুলগাজী, এটি দরবারপুর ইউনিয়ন। এই ইউনিয়নের মানুষজন যে রান্না বান্না ঘরে বন্ধ রয়েছে, তারা যে এক মুহূর্তে তাদের রান্না বান্না কিন্তু তাদের হচ্ছে না। এখানকার বাসিন্দারা যে দাবিটি করছে সেটি যে এবারে যে 7,340 কোটি টাকা যে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে, এই প্রকল্পটি যদি বাস্তবায়ন করা যায়, তাহলে তারা দীর্ঘদিনের যে দুর্ভোগের মধ্যে পড়ে থাকে সেটি থেকে তারা রক্ষা পাবে। অনেক ধন্যবাদ আপনাকে আরিফ। এর মধ্যে চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মী জুবায়েদ ইবনে শাহাদাত আমাদের সঙ্গে যুক্ত আছেন। জুবায়েদ, চট্টগ্রামের কি অবস্থা? বৃষ্টি কিছুটা থামলো কিনা? আর চট্টগ্রামে তো বৃষ্টি হলেই বিভিন্ন এলাকা জলাবদ্ধতার মধ্যে পড়ে। কোন কোন এলাকায় এবার পানি জমে আছে, আমাদের সেই তথ্য একটু জানাবেন। 15 থেকে 20 মিনিট হচ্ছে, তবে পানি এখনো আছে। জলাবদ্ধতার যে চিত্রটা সেটা এখনো নিশ্চয়ই দেখাতে পাচ্ছি আপনাদের। চট্টগ্রামের যে নিচু এলাকাগুলো আছে, আগ্রাবাদ ছাড়াও সিডিএ, মুরাদপুর, জিইসি, পাঠানটুলি, এরকম যে নিচু এলাকাগুলো আছে সেগুলোতে এভাবেই পানি এখনো জমে আছে। তবে এই পানি গতবারের তুলনায়, যেটা সংশ্লিষ্টরা বলছেন, যাদের সাথে আমি কথা বলেছি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়াটার লগিং এবং ড্রেনেজের যিনি প্রকল্পের কনসালটেন্ট আছেন, তার সাথে কথা বলেছিলাম। তিনি বলেছেন গতবারের তুলনায় পানি দ্রুত নামছে এবং এটা জলবদ্ধতা প্রকল্পের যে কাজগুলো বেশ কিছু অংশেই শেষ হয়েছে, যার সুফলটা মিলতে শুরু করেছে। তবে যেই এলাকাগুলোতে জোয়ারের পানি থাকে সেখানে পানিটা দীর্ঘ সময় থেকে যাচ্ছে এবং সেটা একটা সময় পর নেমে যায়। তবে বৃষ্টিটা খুবই ভারী বর্ষণ হওয়ায় বৃষ্টিটা সাধারণ মানুষের জনজীবনে যেমন ভোগান্তি সৃষ্টি করেছে, পাশাপাশি যারা খেটে খাওয়া মানুষরা আছেন তাদেরও দুর্ভোগে ফেলছে। অফিসগামী, স্কুল কলেজে যারা আছেন তারা তো ভোগান্তিতে আছেনই, পাশাপাশি যে সকল নিচু এলাকা সেগুলো ঘরবাড়ি পানির নিচে তলিয়ে যাওয়ায় বা পানি ঢুকে যাওয়ায় তারা বেশ ভোগান্তিতে পড়ছেন। সব মিলে চট্টগ্রামের যে চিরাচারিত একটা চিত্র বলা চলে, যে পানির মধ্যে থাকা জলাবদ্ধতা, সেটা এখনো আছে। তবে সংশ্লিষ্টরা দাবি করছেন গতবারের তুলনায় কিছুটা কমছে, সেটা অনেকাংশে আমরাও দেখতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে জুবায়েদ। দর্শক, এর সাথে বৃষ্টির প্রভাবে বরিশাল নগরীতেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সেখান থেকে আমাদের সহকর্মী কাউসার হোসেন আমাদের সঙ্গে যুক্ত আছেন। কাউসার, বরিশালের খবর আমাদেরকে একটু জানাবেন, কি অবস্থা, কোনো উন্নতি হলো কিনা, আর দুর্ভোগে পড়া সাধারণ মানুষের তথ্য একটু যদি জানাতেন। থেমে থেমে এখনও বৃষ্টি হচ্ছে এবং গত পরশুদিন থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল সেই বৃষ্টির কারণে বরিশাল নগরীর বেশ কয়েকটি প্রধান সড়ক
তলিয়ে গেছে এবং এই সড়কগুলোকে কেন্দ্র করেই কিন্তু এক সরকারি বেসরকারি অফিস আদালত, ব্যবসা প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং এর কারণে যারা বাধ্য হয়ে ঘরের বাইরে বের হতে হচ্ছে তারা কিন্তু ভোগান্তিতে পড়ছেন এবং এই ভোগান্তি কিন্তু একেবারেই চরমে। এবং বরিশাল নগরীতে যে এলাকাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, পাশাপাশি যেসব সড়ক রয়েছে অধিকাংশ সড়ক অর্থাৎ 90% সড়কের অবস্থাই বেহাল এবং এই সড়কগুলো মেরামত করতে হবে এবং এই যেসব সড়ক মেরামত করতে হবে সেখানে যখন পানি জমে গেছে, যে যান চলাচলগুলো করছে, যানবাহনগুলো চলাচল করছে বা যারা পায়ে হেঁটে চলাচল করছে তারা কিন্তু সড়কের যে খানাখন্দগুলো রয়েছে সেটি দেখতে পাচ্ছে না এবং দুর্ঘটনারও শিকার হচ্ছে ভোগান্তির পাশাপাশি। এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি ড্রেনের কাজ চলছে এবং বৃষ্টির পানি ড্রেনে জমে গেছে এবং রাস্তা এবং ড্রেনের যে বৃষ্টির পানি সমান হয়ে যাওয়ায় অনেকেই কিন্তু দেখতে পাচ্ছেন না যে আসলে এখানে ড্রেন রয়েছে বা নির্মাণাধীন ড্রেন রয়েছে, সে কারণে কিন্তু দুর্ভোগে পড়ছেন বা দুর্ঘটনার শিকার হচ্ছে। এবং সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলেছেন যে তারা বৃষ্টির আগে যে ড্রেনগুলো রয়েছে সেই ড্রেনগুলো পরিষ্কার করেছেন, যে ময়লা আবর্জনা জমেছিল সেইগুলো পরিষ্কার করেছেন। তারা আশাবাদী ছিলেন যে এবার যে জলাবদ্ধতা হবে না, কিন্তু 2 দিনের বৃষ্টিতেই কিন্তু নগরীতে জলাবদ্ধতা হয়েছে এবং এই জলাবদ্ধতার যে অভিশাপ, এই অভিশাপ থেকে যে এই সড়কগুলোর মানুষ যে কবে নাগাদ মুক্তি পাবে সেটাই কিন্তু আসলে সিটি কর্পোরেশন সঠিকভাবে বলতে পারছে না। তবে তারা জানিয়েছেন প্রকল্প পেলে কাজ শুরু হবে এবং কাজ শুরু হলে ভোগান্তি নিরসন আসবে। ধন্যবাদ আপনাকে কাউসার। এদিকে রাজধানীতেও থেমে থেমে বৃষ্টি হচ্ছে, টানা বর্ষণে ভোগান্তিতে নগরবাসী, সৃষ্টি হয়েছে যানজট, ফলে দেখা দিয়েছে জনদুর্ভোগ। আগামীকাল থেকে ঢাকায় বৃষ্টিপাতের পরিমাণ কমে আসতে পারে, এমনটা জানিয়েছে আবহাওয়া অফিস। সকালে আবহাওয়া কর্মকর্তারা জানান, দেশব্যাপী অতি ভারী বর্ষণের আশঙ্কা নেই। গত 24 ঘন্টায় ফেনীতে সর্বোচ্চ 399 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আর ঢাকায় বৃষ্টি হয়েছে 77 মিলিমিটার। আগামীকাল থেকে ফেনী, নোয়াখালী অঞ্চলের বৃষ্টিপাত কমে আসবে জানিয়েছে আবহাওয়া কর্মকর্তারা। আর বৃষ্টিপ্রবণ মাস হওয়ায় পুরো মাস জুড়েই বৃষ্টির প্রভাব থাকতে পারে, এমনটা জানিয়েছেন আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবির। সারাদিন বৃষ্টি হইলে তো আসলে ঝামেলা আমাদের জন্য, দৈনন্দিন জীবনের যে কাজগুলো করি এগুলাতে অনেক সমস্যা পড়ে যায়। যে কোনো জায়গায় মুভমেন্ট করা, এটা তো একটা বৃষ্টি, টানা বৃষ্টির মধ্যে সমস্যা। জুলাই এবং আগস্ট মাস হচ্ছে, বিশেষ করে জুলাই মাসটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বৃষ্টিবহুল মাস 12 মাসের ভিতরে। তো বর্ষাকালে বৃষ্টি হবে এবং সবচাইতে বৃষ্টিবহুল মাসে বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। আজকের পর থেকে বৃষ্টিপাত অনেকটাই কমে আসবে, তবে সে রংপুর বিভাগে আপনার বৃষ্টিপাতের প্রবণতাটা আরেকটু বৃদ্ধি পেতে পারে। গত বছরের গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপর মরণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন একটি অডিও রেকর্ডিং এর সত্যতা নিশ্চিত করেছে বিবিসি আই। চলতি বছরের মার্চ মাসে অনলাইনে ফাঁস হয় গেল 18 জুলাইয়ের অডিও কলটি, আর সেখানে অজ্ঞাত এক সিনিয়র সরকারি কর্মকর্তার সাথে কথা বলতে শোনা যায় শেখ হাসিনাকে। বিক্ষোভকারীদের উপর মরণাস্ত্র ব্যবহার এবং যেখানেই আন্দোলনকারীদের পাওয়া যাবে গুলি করার নির্দেশ দেন তিনি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির অডিও ফরেন্সিক বিশেষজ্ঞ টিম এয়ারশটের মাধ্যমে ওই রেকর্ড যাচাই করেছে। স্বরের ভঙ্গি, শ্বাস প্রশ্বাসের আওয়াজ সহ বিভিন্ন বিষয় পরীক্ষার পর নিশ্চিত হয়েছে কোনো অংশই এডিটেড বা সম্পাদনকৃত নয়। এয়ারশট জানিয়েছে, ব্যাকগ্রাউন্ড সাউন্ড থেকে ধারণা করা যায় মোবাইল স্পিকার অন করে কথা বলছিলেন তিনি। মানবাধিকার অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বলছেন, বিবিসির ভেরিফিকেশন এই ফোন আলাপের স্বচ্ছতা বাড়াবে। ডকুমেন্ট আকারে এটি আদালতে উপস্থাপন করা হবে। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে লেথাল উইপেন ব্যবহার করে নিরস্ত্র মানুষকে নির্মমভাবে হত্যার নির্দেশ দিয়েছিলেন। কি পয়েন্ট ইনস্টলেশন, দেশের এই সকল স্থাপনাগুলো ধ্বংসের নির্দেশ তিনি দিয়েছিলেন তার দলকে, যেন এই দায় ছাত্রদের উপরে দেওয়া যায়। টেলিফোন কনভারসেশনের এই অডিও রেকর্ড তদন্ত সংস্থার হাতে এসেছে। তদন্ত সংস্থা যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে তার ভেরিফিকেশন করে দেখেছেন যে এটা জেনুইন, এটি আসামি শেখ হাসিনার ভয়েস। চার্জ গঠন যদি ট্রাইব্যুনাল করে থাকেন তাহলে এটিকে আমরা সাক্ষ্য হিসাবে এক্সিবিট করার জন্য ট্রাইব্যুনালের কাছে প্রার্থনা করব। শেখ হাসিনা এককভাবে গণহত্যার জন্য দায়ী বলে মন্তব্য করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, গণহত্যার দায়ে শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত। সকালে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার আব্দুল কুদ্দুস এবং ডাক্তার সিরাজউদ্দিনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। পরে মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদের পক্ষে যারাই কাজ করেছে তাদেরও শাস্তি হওয়া উচিত। দেশের সঠিক পথে নেওয়া সব
রাজনৈতিক দলের দায়িত্ব, এমনটাও উল্লেখ করেন তিনি। বলেন, সংস্কার এবং বিচার একই সাথে চলতে কোনো বাধা নেই। রাজধানীর আরেকটি হাসপাতালে চিকিৎসাধীন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা পৌঁছে দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শেখ হাসিনা তিনি এককভাবে, আমি মনে করি, রেসপন্সিবল ফর দ্য কিলিং অফ থাউজেন্ডস অফ পিপল। তাদের প্রত্যেকেরই বিচার হবে এবং সেই হিসাবে দল যদি আইনের আওতায় নিয়ে এসে দলও যদি আপনার দেখা যায় যে দলগত হিসাবে, তাহলে অবশ্যই তাদেরও বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। জুলাই পদযাত্রার ৯ম দিনের কর্মসূচিতে আজ চুয়াডাঙ্গায় পদযাত্রা এবং গণসংযোগ করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা দেয় এনসিপি নেতারা। এ সময় চুয়াডাঙ্গার হাটবোয়ালিয়া বাজারে সাধারণ জনগণের সাথে গণসংযোগ করে তারা। এ সময় অপেক্ষাকৃত শিক্ষার্থী এবং স্থানীয়দের সাথে কুশলাদি বিনিময় করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা। এরপর চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় পথসভা করেন এনসিপির নেতারা। দর্শক, চুয়াডাঙ্গার বড় বাজারে এই মুহূর্তে আমাদের সহকর্মী লামিয়া তিথি আছেন, তার কাছ থেকে সবশেষ অবস্থা জেনে আসবো এনসিপি পার্টির। তিথি, একটু জানাবেন, চুয়াডাঙ্গার বড়বাজারেই তো পথসভাটি হওয়ার কথা, সেটি এখনো শুরু হয়েছে কিনা, আর এ বিষয়ে আর কোনো তথ্য আপনার কাছে থাকলে জানাবেন। একই সাথে জানতে চাই, এছাড়াও আর কোনো কর্মসূচি যদি থাকে আজকের দিনের মতো। যদি আমি একটু দেখাই যে এখানে চুয়াডাঙ্গার যে বড়বাজার এলাকা রয়েছে সেখানে কিন্তু পথসভার কথা রয়েছে, যে এনসিপি নেতারা তারা কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছেন, তাদের গাড়ি বহরা পৌঁছেছে, কিন্তু যে বৃষ্টির কারণে তারা এখনো কেউ গাড়ি থেকে বের হয়নি। যদি জুলাই গণ অভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষে কিন্তু এই যে নাগরিক পার্টির যে পদযাত্রা রয়েছে সেটি কিন্তু শুরু হয়েছে। ইতিমধ্যে কিন্তু যে হাসনাত আবদুল্লাহ এবং যে সার্জিস আলম রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে চুয়াডাঙ্গার যে বড়বাজার মাঠ রয়েছে ইতিমধ্যে পৌঁছেছে। না যদি দেখায় যে জনগণের কিন্তু ঢল এখানে যে ঢল রয়েছে, তারা কিন্তু ভবিষ্যতে যে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে তারা কিন্তু সেই সব বিষয়ে তারা জানাচ্ছেন বিচার সংস্কার এবং বিচার সংস্কার নিয়ে কিন্তু তারা বলছেন। ইতিমধ্যে কিন্তু তারা চুয়াডাঙ্গার বিভিন্ন জায়গায় কিন্তু তারা পথসভা করেছেন। আলমডাঙ্গাতেও কিন্তু তারা কিছুক্ষণ আগে পথসভা শেষ করেছেন এবং পথসভায় কিন্তু আক্তার হোসেন বলেছেন যে স্থানীয় নির্বাচন, বিচার সংস্কার এবং স্থানীয় নির্বাচন সম্ভব নয়। এরপরে কিন্তু কিছু দিক নির্দেশনা আসবে চুয়াডাঙ্গার এই বড়বাজার এলাকা থেকে, এমনটাই ধারণা করা হচ্ছে। বলি, অনেক ধন্যবাদ আপনাকে তিথি। ৯ জুলাই কোটা আন্দোলনের আরও একটি নতুন কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা। এদিন বাংলা ব্লকেট কর্মসূচি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বর্ধিত করার ঘোষণা দেওয়া হয়। সরব হয় বুয়েট শিক্ষার্থীরা, পাল্টাপাল্টি কর্মসূচি চলে শাহবাগে। আন্দোলনের বাইরে 2 শিক্ষার্থীর উল্টো আপিল আবেদনে সরকারের সাধুবাদে ষড়যন্ত্রের গন্ধ পায় বৈষম্য বিরোধীরা। কি কি ঘটেছিল সেদিন জানাচ্ছেন সহকর্মী সুমাইয়া ঐশী। ২০২৪ সালের ৯ জুলাই দিনটি ছিল মঙ্গলবার, কোটা সংস্কার আন্দোলনের ৯ম দিন। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখান থেকে গুরুত্বপূর্ণ 2টি ঘোষণা আসে। আমরা প্রশ্ন তুলেছি মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের যে কোটাটা দেওয়া হয়েছে। সীমিত পর্যায়ে চলা বাংলা ব্লকেট কর্মসূচির সময় এদিন বাড়িয়ে সকাল সন্ধ্যা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সড়কের পাশাপাশি রেলপথের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো অবরোধের ডাক আসে এদিন। সেই সাথে আদালত থেকে নয়, কমিশন গঠন করে নির্বাহী বিভাগ থেকেই কোটা সংস্কারের দাবি জানান আন্দোলনকারীরা। এবং এই ব্লকেটের মধ্যে সড়কপথ, রেলপথ আওতাভুক্ত থাকবে। কোটার যৌক্তিক সংস্কার করা হবে। এটা যদি নিশ্চিত করা হয় তাহলে অবশ্যই আমরা তৎক্ষণাৎ রাজপথ ছেড়ে আনন্দ মিছিল করতে করতে পড়ার টেবিলে ফিরে আসবো। একদিকে
অন্যদিকে শিক্ষার্থীরা যখন আন্দোলনের পরিসর আরও বৃদ্ধির পরিকল্পনা করছে, তখন আমরা মুক্তিযোদ্ধা পরিবার এর ব্যানারে তাদের বিপক্ষে বিক্ষোভ শুরু হয়। কোটা আন্দোলন প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচি দেওয়ারও ঘোষণা দেয় তারা। কোটা আদালতে মামলা করা হয়েছে এবং মুক্তিযোদ্ধা সন্তানরা এই মামলা করেছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। প্রশ্ন যখন মেধার, তখন চুপ থাকেনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটও। এতদিন আন্দোলনে সরাসরি অংশ না নিলেও ৯ জুলাই প্রথমবারের মতো সরব হয় বুয়েট শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলনের সাথে একাত্মতা জানিয়ে ক্যাম্পাসে ব্যানার প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধন করেন তারা। এছাড়া এদিন বরিশাল, হবিগঞ্জ, রাজশাহী, চট্টগ্রাম সহ বিক্ষোভ এবং সড়ক অবরোধ কর্মসূচি চলে বিভিন্ন জেলায়। কারেন্ট স্টুডেন্ট অফ বুয়েট গ্রুপে যখন পোস্ট দেওয়া হয় এক ব্যাচের পক্ষ থেকে, তো তখন স্টুডেন্টরা ওইটাকেই মানে সব ব্যাচের সিদ্ধান্ত হিসেবে মোটামুটি মেনে নেয়। তো ওই সিদ্ধান্তের প্রেক্ষিতে স্টুডেন্টরা আসে। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীকে দিয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করা হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করানো হয়। এই খবরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানায়, ওই 2 শিক্ষার্থী আন্দোলনের অংশই নয়। ওই আপিলের সিদ্ধান্তকে এই দিন সাধুবাদ জানান তখনকার আইনমন্ত্রী। ঘটনা ঘটছে আদালতে, যদি রাজপথে এখানে আন্দোলন করে বা চেঁচামেচি করে বা বকাবাদ্য করে এটার কিন্তু নিরসন হবে না। শিক্ষার্থীদের একের পর এক নতুন কর্মসূচি এবং আপোষহীন মনোভাব ধীরে ধীরে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে থাকে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। বগুড়ার দুপচাচিয়ায় শ্বশুর ও পুত্রবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। গতরাতে উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষ্মীমণ্ডল গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আফতাব হোসেন তার পুত্রবধূ রিভা এবং 5 বছরের নাতনিকে নিয়ে বাড়িতে থাকতেন। ছেলে শাহজাহান সৌদি প্রবাসী। সকালে শিশুটির তার মা এবং দাদার মরদেহ দেখে স্বজনদের জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ এবং পিবিআই। পুলিশ জানিয়েছে, আফতাব হোসেনকে দড়ি এবং পুত্রবধূ রিভাকে ওড়না দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বাড়ির বিভিন্ন কক্ষ থেকে অর্থ এবং স্বর্ণালংকার লুট হওয়ার প্রমাণ মিলেছে। তবে হত্যা ডাকাতির কারণে নাকি পূর্বশত্রুতার জেরে তা তদন্ত করছে পুলিশ। পারিবারিক কলহ তো নাই বলতে গেলে, কিন্তু এই জমি জমা নিয়ে কিছুটা ভেজাল হয়েছে। এই গ্রামের লোকের সাথে কিছুটা কেস ফেস আছে তাদের, আর এর সূত্র ধরেই এই খুন হতে পারে। হয়তোবা দস্যুতার কোনো ঘটনা এরকম ঘটে থাকতে পারে বলে মনে হচ্ছে। এখানে অন্য কোনো শত্রুতা আছে কিনা বা ঘটনার ভিতরে কোনো ঘটনা আছে কিনা, এগুলো তদন্ত করে ভালোভাবে বলে জেনে শুনে তারপর আমরা কমেন্টস করতে পারবো। কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের 3 জনকে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা মামলায় 8 আসামির 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 11 নম্বর আমলি আদালতে 7 দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন। গত বৃহস্পতিবার সকালে করইবাড়ি এলাকায় মা রুবি আক্তার এবং ছেলে রাসেল ও মেয়ে জোনাকিকে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করা হয়। স্থানীয়দের অভিযোগ, রুবি ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার সহ নানা অপকর্মে জড়িত ছিল। আর এই বিষয়ে কথা বলতে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এক মেম্বার গেলে রুবি তার পরিবারের সদস্যরা তাদের উপর হামলা চালায়। আর এতে বিক্ষুব্ধ হয়ে ওঠে ঘটনাস্থলে থাকা লোকজন। এক পর্যায়ে হত্যা করা হয় 3 জনকে। তবে নিহতের স্বজনদের দাবি, স্থানীয় এক স্কুল শিক্ষকের মোবাইল চুরির বিষয় নিয়ে তাদের সাথে ঝামেলা চলছিল, আর এরই জেরে এই হত্যাকাণ্ড। এদিকে মুরাদনগরে নারী নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় মামলায় মূল হোতা শাহপরানের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। কক্সবাজারের হিমছড়িতে সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ 2 শিক্ষার্থীর একজনের মরদেহ ভেসে এসেছে সৈকতে। সকালে সমিতিপাড়া এলাকায় ভেসে আসে আসিফ আহমেদের মরদেহ। দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। নিহত শিক্ষার্থীর পরিচয় নিশ্চিত করেছে তার পরিবারের সদস্যরা। মঙ্গলবার বেড়াতে গিয়েছিল এবং কক্সবাজারে, আর সেখানে গিয়ে তারা হিমছড়িতে সৈকতে গোসল করতে নামে 3 বন্ধু সাদমান রহমান, আসিফ আহমেদ আর অরিত্র হাসান। ঢেউয়ের তোড়ে 3 জনই ভেসে যায়। কিছুক্ষণ পর সাদমানের মরদেহ ভেসে আসে সৈকতে। নিখোঁজ বাকি 2 জনের সন্ধানে দিনভর চলে তল্লাশি। তারা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়নরত বিভাগের শিক্ষার্থীরা এবং থাকতেন একই হলে। প্রথম বর্ষের লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন তারা।
চীনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের অফিস খোলার চিন্তা করছে সরকার, যা হবে বিডার প্রথম আন্তর্জাতিক কার্যালয়। রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে এসব কথা জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ওয়াও ইয়ান জানিয়েছেন, গত আগস্টে 20টি চীনা কোম্পানির সঙ্গে বিনিয়োগের চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যাদের বিনিয়োগ অঙ্গীকার কয়েক বিলিয়ন ডলার অতিক্রম করেছে। তিনি আরও বলেন, সুরক্ষার অংশ হিসেবে বাংলাদেশ, চীন এবং পাকিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় ফোরামের আলোচনা হচ্ছে। এতে অন্য কোনো দেশের উদ্বেগের কিছু নেই। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপে চীন সবচেয়ে বেশি ভুক্তভোগী উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের এই সমস্যা মোকাবেলার নিজস্ব সামর্থ্য রয়েছে। এ সময় বেডা নির্বাহী চেয়ারম্যান বলেন, বাংলাদেশের শক্তিশালী এবং দক্ষ শ্রমশক্তিকে বৈশ্বিকভাবে কাজ করা চীনা কোম্পানিগুলোর সঙ্গে যুক্ত করতে হবে। One of the takeaways from the China trip was also that we might consider opening up a BIDA office in China. So that would be the first BIDA outpost for government of Bangladesh, and we genuinely firmly believe that the first one should probably be in China. This fully demonstrates China's confidence. সুরক্ষার অংশ হিসেবে বাংলাদেশ, চীন ও পাকিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় ফোরামের আলোচনা হচ্ছে। এতে অন্য কোনো দেশের উদ্বেগের কিছু নেই। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপে সবচেয়ে বেশি ভুক্তভোগী চীন। বাংলাদেশের এই সমস্যা মোকাবেলায় নিজস্ব সামর্থ্য রয়েছে। চীনও তার অবস্থান থেকে এ বিষয়ে সহযোগিতা করবে। লিবিয়ার মাফিয়াদের কাছে বিক্রি হওয়া 162 জন বাংলাদেশি দেশে ফিরেছে। তাদের দেশটির বিভিন্ন স্থানে আটকে রেখে নির্যাতন করা হতো। সকাল 7:30টার দিকে তাদের বহনকারী বিমান ঢাকায় অবতরণ করে। এ সময় পিবিআই কর্মকর্তারা অনেকের সঙ্গে কথা বলেন। ভুক্তভোগীরা জানান, তারা লিবিয়ায় গিয়েছিলেন কর্মসংস্থানের জন্য, কিন্তু সেখানে কাজ না মেলায় ইউরোপের পাঠানোর প্রলোভন দেখায় দালালরা। পরে তাদের দেশটির বিভিন্ন জায়গায় আটকে রেখে নির্যাতন করে বলে অভিযোগ করে তারা। দেশে স্বজনদের কাছ থেকে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। বাংলাদেশি দালালরা স্থানীয়দের সঙ্গে যোগসাজশ করে তাদের আটকে রেখে নির্যাতন চালাতো। প্রশাসন এই আসামি কেন ধরছে না? এর বিচার কেন হচ্ছে না? এক শহর থেকে আরেক শহরে নিয়ে যাওয়ার নাম করে আমাদের রাস্তার থেকে তারা কথাবার্তা বলে তারা হচ্ছে গিয়ে মিলিশিয়ার বাহিনীর কাছে আমাদেরকে বিক্রি করে দেয়। এই বিক্রি করে দেওয়ার পরে মিলিশিয়া বাহিনী আমাদেরকে বাংলা মাফিয়ার কাছে বিক্রি করে দেয়। বুঝি নাই, না বোঝার কারণে আসলে লিবিয়া পাড়ি দেওয়া রিজিকের তাগিদে। আসলে কিন্তু লিবিয়া যে এত খারাপ সেটা আসলে বলার মতো না। 2 জন আসামি অ্যারেস্ট আছে এবং ওনাদের কাছে মুক্তিপণের যে টাকা নিয়েছিল সেটা আপাতত জব্দ করা আছে। দুর্নীতি দমন কমিশনের সাবেক কর্মকর্তা মোহাম্মদ শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাওনা বেতন এবং সুযোগ সুবিধাও দিতে বলেছেন আদালত। রুল নিষ্পত্তি করে বিচারপতি MR হাসানের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। আদেশের পর শরীফ বলেন, তিনি ন্যায় বিচার পেয়েছেন। 2023 সালের 16 ফেব্রুয়ারি দুদকের উপ সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিনকে তখনকার চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহর সই করা প্রজ্ঞাপনে অপসারণ করা হয়। পরে চাকরিচ্যুতির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন শরীফ। তিনি দুদকের চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত থাকাকালে একাধিক মহলের রোষানলে পড়েন বলে অভিযোগ করেন তার আইনজীবীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কাঠামো বাতিল এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি গঠনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। সকাল 10:30টায় রহমতপুর বাইপাস এলাকায় ময়মনসিংহ জামালপুর সড়কে অবস্থান নেয় তারা। অধিভুক্তি কাঠামো বাতিল এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি দ্রুত গঠন করার দাবিতে স্লোগান দেন। এতে ময়মনসিংহ জামালপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ এবং স্থানীয় প্রশাসনের শিক্ষার্থীদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ জানায়। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। শুধু ডিজিটালাইজেশন করেই আর্থিক খাতের সুরক্ষা নিশ্চিত হবে না, ব্যক্তি পর্যায়ে সৎ হবার কোনো বিকল্প নেই মনে করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জানান, বাংলাদেশের আর্থিক নীতি ভালোই ছিল, তবে তা নষ্ট করেছে গুটি কয়েক মানুষ, যার দায় হিসাব নিরীক্ষক এবং নিরীক্ষা বিভাগ এড়াতে পারে না। নিরীক্ষা সামিটে দুদক চেয়ারম্যান বলেন, ব্যাংক খাত ধ্বংসের দায় বিগত দিনের দায়িত্বশীলদের নিতে হবে। আর বাংলাদেশ ব্যাংক গভর্নর জানিয়েছেন, সুশাসন নিশ্চিতে কাজ চলছে। 16 বছরে আর্থিক কেলেঙ্কারিতে বিপর্যস্ত ছিল ব্যাংক খাত। শুধু ব্যাংকই নয়, সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে অভিনব কৌশলে হয়েছে লুটপাট। বিভ্রান্তিকর অডিট রিপোর্ট বানিয়ে দেয়া হতো এসব কাজের বৈধতা।
সকালে রাজধানীর একটি হোটেলে অডিটর ও অ্যাকাউন্ট্যান্ট সামিটে উঠে আসে সার্বিক দিক। বলা হয়, আর্থিক খাতের স্বচ্ছতা নিশ্চিত করার বদলে দেয়া হয়েছে নিয়ন্ত্রিত প্রতিবেদন, যা প্রতিষ্ঠানগুলোকে ভঙ্গুর করেছে। নানা কারণে অর্থনৈতিক চাপে পড়েছিল বাংলাদেশ, তবে অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার কাজ করছে অন্তর্বর্তী সরকার। আশা করা যায় সামষ্টিক অর্থনীতিতে স্বস্তি ফিরবে। এখন আর্থিক খাতে দুর্বল অডিট ব্যবস্থার প্রমাণ পাচ্ছে বাংলাদেশ ব্যাংক। সত্য উদ্ঘাটন ভালো উদ্যোগ, তবে গেল 16 বছর ব্যাংক খাত যেভাবে লুটপাট করা হয়েছে, তখন বাংলাদেশ ব্যাংক কি করেছিল? বাংলাদেশ ব্যাংক নিজেদের অর্থের সুরক্ষাও করতে পারেনি। আর্থিক খাত ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। জানান, আর্থিক ব্যবস্থাপনা ডুবাতে ভূমিকা রেখেছে অডিটর ও নিরীক্ষকদের বড় অংশ। অর্থ উপদেষ্টা মনে করেন, প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ এবং অডিটরদের যোগসাজশে নিজেদের স্বার্থে রিপোর্ট তৈরি করা হয়। বিনিয়োগকারীদের আকর্ষণে সবার আগে অ্যাকাউন্টিং সিস্টেমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। না হলে পুঁজিবাজারের মতো সব খাত থেকে মুখ ফিরিয়ে নেবে দেশি বিদেশি সবাই। Accounts, audit, investors and other economic. বিগত সরকারের আমলে অডিটরদের সাথে একীভূত হয়ে একটা পক্ষ নানা দুর্নীতি করেছে, যার দায় কোনোভাবেই এই খাতের কর্তা ব্যক্তিরা এড়াতে পারেন না। প্রতিষ্ঠানগুলোতে শুধু ডিজিটালাইজেশন নয়, ব্যক্তি পর্যায়ে সৎ হবার বিকল্প নেই। সম্মেলনে এফআরসি, আইসিএবি এবং আইসিএমএবি সহ এসব পেশাদার প্রতিষ্ঠান একই মন্ত্রণালয় দ্বারা পরিচালনার দাবি তোলা হয়। বলা হয়, আর্থিক খাতের স্বচ্ছতায় সমন্বিত প্রচেষ্টার বিকল্প নেই। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। যুদ্ধবিরতি আলোচনার মাঝেও গাজায় ভয়াবহ আগ্রাসন চালিয়েছে ইসরায়েল। 24 ঘন্টা আইডিএফ এর হামলায় প্রাণ গেছে আরও 95 জনের, এদের মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু। এদিকে যুদ্ধবিরতি নিয়ে স্পষ্ট কোনো মন্তব্য না করলেও মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত স্টিভ উইটকফের আশা, এক সপ্তাহের মধ্যেই হতে পারে চুক্তি। কিন্তু ভিন্ন অবস্থানে মধ্যস্থতাকারী কাতার এবং মিশর। হোয়াইট হাউসে স্টিভ উইটকফের সঙ্গে 3 ঘন্টা বৈঠকের বিস্তর মত পার্থক্য দেখা দিয়েছে কাতারের প্রতিনিধিদের মধ্যে। হামাসের স্থায়ী যুদ্ধবিরতি চাইলেও ইসরায়েল সেটি চায় না। অনিশ্চয়তার মাঝেই বাতিল হয় উইটকফের দোহা সফর। গাজায় যুদ্ধবিরতি নিয়ে এলো না কোনো ব্রেক থ্রু। কোনো সিদ্ধান্ত ছাড়াই হোয়াইট হাউস ছাড়লেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার পূর্ব শিডিউল ছাড়াই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দ্বিতীয়বারের মতো সাক্ষাৎ করেছেন তিনি। তবে কি নিয়ে আলোচনা হয়েছে তা স্পষ্ট করেনি কোনো পক্ষ। বৈঠক শেষেও গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কোনো মন্তব্যই করেননি ট্রাম্প নেতানিয়াহু। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্টের চেয়ারে বসার পর তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্রে পা রাখলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। গাজায় যুদ্ধবিরতি চুক্তি যখন আশা নিরাশার দোলা চলে, তখন বেনিয়ামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের দিকে নজর ছিল সবার। সোমবার নৈশভোজকে ঘিরে কয়েক ঘন্টা একসাথে কাটিয়েছেন দুজন। প্রশংসায় ভাসিয়েছেন একে অপরকে। ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন নেতানিয়াহু। সেই চিঠির কপিও আবার বয়ে নিয়ে গেছেন ওয়াশিংটনে। তবে দুজনের মধ্যে কি কথাবার্তা হয়েছে তা নিয়ে স্পষ্ট কোনো বিবৃতি আসেনি। নেতানিয়াহুর জন্য ট্রাম্পের সময়ের যেন অভাব নেই। 24 ঘন্টা পার না হতেই আবার সাক্ষাৎ করেছেন দুজন। পূর্ব শিডিউল ছাড়াই মঙ্গলবার সন্ধ্যায় ওভাল অফিসে হয় বৈঠক, যাকে এক্সক্লুসিভ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। 1 ঘন্টার বেশি সময় ধরে হয় আলোচনা। তবে সেখানে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত হয়েছে খোলাসা করেনি কোনো পক্ষ। এক বিবৃতিতে নেতানিয়াহু তার অভিপ্রায়ের কথা জানালেও গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে কি কথা হয়েছে তা উল্লেখ করেননি। গাজা থেকে জিম্মিদের মুক্ত করার বিষয়ে ফোকাস করেছি। এক মুহূর্তের জন্য হাল ছাড়ছি না। আমাদের সেনাদের বিরচিত ভূমিকা আর সামরিক চাপের কারণে লক্ষ্য অর্জন সম্ভব। আব্রাহাম চুক্তির পরিধি বৃদ্ধির মধ্য দিয়ে শান্তির বলয় প্রসারিত করার সুযোগ খুলছে। পূর্ণোদ্যমে সে লক্ষ্যে কাজ করছি। ট্রাম্পের সাথে বৈঠকের পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সাথেও সংক্ষিপ্ত আলোচনা হয় নেতানিয়াহুর। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। আর এর সাথে শেষ করছি দুপুরের বাংলাদেশ। এতক্ষণ সঙ্গে ছিলেন যারা, ধন্যবাদ সবাইকে।